তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। সাধু সাধু সাধু। উপাসক শুরু করেন। মঙ্গল। সুকুমার আর 97 না 97 কি খ্রিস্টে? হ্যাঁ তো 153 নাম্বার আর কি 153 নম্বর বইতেন দুঃখ অথবা যুগ্ন বা দুইটি করে বর্ণনা মোবাইলের পৃষ্ঠা 110। আচ্ছা নয় আর ডিউটি আছে আমি পৃষ্ঠা বেড়ে গেল দুঃখ 153 ঠিক আছে না কথা ঠিক আছে ঠিক আছে তো 98 উড়ে 58 20টা তো ঠিক আছে আচ্ছা ওই লম্বা টানিলে ঠিক আছে টানিলে 110 ঠিক আছে মেইন বই তো পড়ি তো আলাদা লাইকে হামসাই ওয়েট ফর ইনি দাগে রাখি দি 153 ফজে ফলো না হ্যাঁ যুগ্ম বা দুইটি করে বর্ণনা 4টি স্কন্ধ হেতু নহে 4টি স্কন্ধ হেতু নহে সংস্কার স্কন্ধ কখনো কখনো হেতু কখনো কখনো হেতু নহে রূপ স্কন্ধ অহেতুক 4টি স্কন্ধ কখনো কখনো সহেতুক কখনো কখনো অহেতুক রূপস্কন্ধ হেতু বিপ্রযুক্ত চারটি স্কন্ধ হেতু নহে বানতে অহেতুক বলে না এখানে বলতেছে একটু অহেতুক গুলো একটু আলোচনা করলে ভালো হতো কোনগুলো তো অবশ্যই চিনতে আমাদের একটু সময় লাগবে তাহলে অহেতুক মানে সংস্কার গুলো আবার অহেতুক রূপ অহেতুক বলতেছে আর কি হেতু বিপ্রযুক্ত এটা একটু মানে ক্লিয়ার করলে ভালো হতো বানতে আর কি 4টি স্কন্ধ হেতু নহে স্কন্ধ থেকে 4 স্কন্ধ বলতে রূপ ছাড়া এগুলো সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এগুলো একভাবে এগুলো হেতু না অলপদে সমূহ এগুলো না একটা এক সাইড চলে গেল তারপরে হচ্ছে যে সংস্কার স্কন্ধ কখনো কখনো হেতু এখানকার মধ্যে যে চারি স্কন্ধের মধ্যে আবার সংস্কার আছে না এটা কখনো কখনো হেতু আবার কখনো কখনো হেতু নয় ঠিক আছে তারপরে রূপস্কন্ধ অহেতুক এরা সবসময়ের জন্য ঠিক
আচ্ছা, চারটি স্কন্ধ কখনো কখনো সহেতুক, কখনো কখনো অহেতুক। এটা আবার এই চারি স্কন্ধ মধ্যে লোভদেশ মোহ, অলোপদেশ মোহ এগুলো যুক্ত থাকে, আবার কখনো কখনো অহেতুক থাকে। অহেতুক বলতে ওই যে যুক্ত থাকে না আর কি, সেটাই। রূপস্কন্ধ হেতু বিপ্রযুক্ত, আর চারটি স্কন্ধ কখনো কখনো হেতু সম্প্রযুক্ত, কখনো কখনো হেতু বিপ্রযুক্ত। আর তো এরপরে সুকুমার কোনটা বুঝছিল দেখি জানি। ঠিক আছে, ওইটা এভাবে আলোচনা করতে বলছিলাম যে কি আর কি কেন হেতু না হয় আর কি সেটা। যারা হতে স্টার্ট আরা 153 নম্বর 58 পৃষ্ঠার শেষে। আচ্ছা, রূপস্কন্ধকে মিউজিত। আচ্ছা, রূপস্কন্ধকে এভাবে বলা অনুচিত, যেমন হেতু অথচ সহেতুক। রূপস্কন্ধকে এভাবে বলা উচিত যেমন হেতু অথচ সহেতুক, অথবা সহেতুক কিন্তু হেতু নয়। রূপস্কন্ধকে বলা উচিত হেতু অথচ সহেতুক। রূপস্কন্ধকে এভাবে বলা অনুচিত যেমন হেতু অথচ সহেতুক, অথবা সহেতুক কিন্তু হেতু নহেও। তিনটি স্কন্ধকে এভাবে বলা অনুচিত: হেতু অথচ সহেতুক, কখনো কখনো অহেতুক। কখনো সহেতুক, বুঝছেন? যেমন রূপস্কন্ধ নর্মালি অহেতুক, কিন্তু এটা আমাদের লোভদেশ মোহ হয়তো লোভদেশ মোহ হওয়ার জন্য সহযোগিতা করে না। অবশ্যই নাম যুক্ত হলে তো এখানে ওই কথাগুলোই এখানে বলা হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার কখনো কখনো সহেতুক, কখনো কখনো হেতুও নহে। হ্যাঁ, এরকম হয়তো আমাদের হবে। কখনো কখনো এভাবে বলা অনুচিত: উহারা সহেতুক অথচ হেতুও নহে, নহেও। বানতে এগুলো মূলত আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো ঘটে এগুলো তাকে চিহ্নিত করার জন্য বুঝার, এগুলা হয়তো সারাদিন মিলে একটাকে যদি আমরা মানে নির্দিষ্ট করতে পারি, ওরকম প্রতিদিন একটা একটা করে করতে পারলেও আমরা এগুলো সম্পর্কে একটা ধারণা মানে প্র্যাকটিক্যাল যথাযথ ধারণা হবে আর কি। বানতে এর জন্য মানে এগুলো দিছে আর কি। হ্যাঁ, এগুলো চেনার জন্য আর কি, চেনার জন্য। হ্যাঁ, পঞ্চস্কন্ধের সঙ্গে পরিচয় হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা কিছু না, এগুলো তো সব পঞ্চস্কন্ধের পরিচিতির জন্য। হ্যাঁ হ্যাঁ সেটাই, কারণ বাড়তি কিছু নাই তো। সংস্কার স্কন্ধ কখনো কোনো হেতু, কখনো কখনো হেতু অথচ সহেতুক। কখনো কখনো সহেতুক অথচ হেতু নহে। ও আবার কখনো কখনো এভাবে বলা উচিত: উহা হেতু অথচ সহেতুক, অথবা সহেতুক অথচ হেতু নহেও। সংস্কার স্কন্ধ কখনো কখনো হেতু অথচ সহেতুক, কখনো 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 সহেতুক অথচ হেতু নহেও।
এটা যখন প্রয়োজন হবে তখন হবে, যখন হবে না তখন হবে না, এরকম কি বাদ নাকি? রূপস্কন্ধকে এভাবে বলা উচিত, উহারা হেতু অথচ হেতু সম্প্রযুক্ত, অথবা হেতু সম্প্রযুক্ত অথচ হেতু নহে। তিনটি স্কন্ধকে এভাবে বলা উচিত, উহারা হেতু অথচ হেতু সম্প্রযুক্ত, কখনো কখনো হেতু সম্প্রযুক্ত অথচ হেতু নহে। আবার কখনো কখনো বলা অনুচিত, উহারা হেতু সম্প্রযুক্ত অথচ হেতু নহে। সংস্কার স্কন্ধ কখনো কখনো হেতু অথচ হেতু সম্প্রযুক্ত, কখনো কখনো হেতু সম্প্রযুক্ত অথচ হেতু নহে। কখনো কখনো বলা অনুচিত, উহা হেতু অথচ হেতু সম্প্রযুক্ত, অথবা হেতু সম্প্রযুক্ত অথচ হেতু নহে। রূপ স্কন্ধ হেতু নহে অহেতুক, তিনটি স্কন্ধ কখনো কখনো হেতু নহে সহেতুক, কখনো কখনো হেতু নয় অহেতুক। সংস্কার স্কন্ধ কখনো কখনো হেতু নহে সহেতুক, কখনো কখনো হেতু নয় অহেতুক। কখনো কখনো বলা অনুচিত, উহা অর্থাৎ সংস্কার স্কন্ধ হেতু নহে অহেতুক। পঞ্চস্কন্ধ সপ্রত্যয় বা কারণযুক্ত, সংস্কৃত। চারটি স্কন্ধ অনিদর্শন, অদৃশ্যমান। রূপস্কন্ধ কখনো কখনো সনিদর্শন দৃশ্যমান, কখনো কখনো অনিদর্শন। অনিদর্শন কখনো হচ্ছে বলতে ওই যে পঞ্চপ্রসাদ অনিদর্শন না? আচ্ছা, রূপস্কন্ধ তো কখনো কখনো হবে না, পঞ্চপ্রসাদ তো সবসময় থাকে বলতে। আরো আছে না, এগুলো মানে কোনোটা কোনোটা হবে বোধহয়, কোনোটা কোনোটা সনিদর্শন, কোনোটা 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 অনিদর্শন, এভাবে হবে। তবে সব সময় সবগুলো তো অনিদর্শন হয় না। কিছু কিছু রূপ আছে সবসময় সনিদর্শন থাকে না, এখানে বলছে কখনো কখনো সনিদর্শন। হ্যাঁ, সব রূপগুলোর বেলায়। আচ্ছা, তবে একটা বিষয়, তবে একটা বিষয় আছে। আমি যেটা বুঝছি সেটা বলছেন আপনি নাকি? বলেন তো কি বুঝছেন? আমি বুঝছি যে আমাদের ওই যে রূপ যখন উৎপত্তি ধ্বংস হয়, এটা আমাদের অর্থাৎ রূপ ভাবনা করলে তখন অনিদর্শন হয়ে যায়। আমার জন্য এটা অনিদর্শন, তখন অরূপ ভাবনা করলে তিনি আর রূপ দেখেন না। তো ওইভাবে বিচার করলে এটা হয়, কিন্তু সেটা আমি বলছিলাম তো এটা রূপের যে উদয় বিলয়, রূপ যে প্রতিক্ষণে করে উৎপত্তি বিলয় হচ্ছে, ওই ধরনের বিষয় কিছু বলা হচ্ছে এখানে। উৎপত্তি বিলয় হচ্ছে না, এখানে কখনো 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 লাগাইছে তো বানতে, সেই জন্য বলছিলাম আর কি, যখন পঞ্চভাষাতের বেলায় তো কখনো হবে না, কখনো কখনো হবে না। পঞ্চপ্রসাদ তো সব সময়ের জন্য, এটা সব সময় হবে, সব সময়ের কখনো 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 হবে না, সব সময় হবে। অরূপ ভাবনার বেলায় সবসময় হবে এরকম না, যতক্ষণ অরূপ এর মধ্যে থাকে ততক্ষণ আর কি।
অরূপ ততক্ষণ আর কি। তো তাহলে কখনো কখনো হচ্ছে সেটা, যখন তিনি করবেন তখন অরূপ হলো, আবার যখন তিনি রূপে ফিরে আসবেন রূপ হলো না। আচ্ছা যাই হোক, সেটা শিওর না। আচ্ছা আমরা সামনে যাই দেখি। হ্যাঁ সুপ্রিয় বাবু আছে, সুকুমার বাবু একটু করে দেখে ফেললেন এইটা, এই জায়গাটা ইয়া করলে স্ক্রিনশট নিলে এই জায়গাটা দিলে পুরো সুন্দর করে। আচ্ছা, 4টি স্কন্ধ অপ্রতীক। রূপস্কন্ধ কখনো কখনো সপ্রতীক সংঘর্ষণ আকার উৎপন্ন, কখনো কখনো রূপস্কন্ধ রূপ, 4টি স্কন্ধ অরূপ। রূপস্কন্ধ লৌকীয়, 4টি স্কন্ধ কখনো কখনো লৌকীয়, কখনো কখনো লোকোত্তর। পঞ্চস্কন্ধ কোনো প্রকারে অর্থাৎ এক প্রকারে বিজ্ঞ, কোন প্রকারে বিজ্ঞ নহে। চারটি স্কন্ধ আসব নহে। আসবের একটা টিকা, আসব 4 প্রকার, যথা কাম, ভব, দৃষ্টি ও বিদ্যাসব। তন্মধ্যে কামাসব ও ভবাসব উভয় লোভ চৈতসিক। দৃষ্টাসব দৃষ্টি চৈতসিক এবং অবিদ্যাসব মহ চৈতসিক। এখন প্রশ্ন হচ্ছে, লোভ, দৃষ্টি ও মোহ চৈতসিক তিনটিকে আসব বলা হয় কেন? উপসর্গের অর্থ অবধি পর্যন্ত, অবধি। উপসর্গের অর্থ অবধি পর্যন্ত। আচ্ছা আসবের কথা বলছে, যে চৈতসিক ভবাগ্র পর্যন্ত প্রবাহিত হয় তা আসব। অনাগামীর কামাসব ধ্বংস হলেও ভবাসব সম্পূর্ণ ধ্বংস হয় না। এই জন্য অনাগামীরা অরহত না হওয়া পর্যন্ত শুদ্ধাবাসে থাকেন। আসবের আরো এক অর্থ সুরাদি মাদক দ্রব্য। প্রথমে ক্লিয়ার হলো না। উপসর্গের অর্থ অবধি পর্যন্ত যে চৈতসিক। ওখান থেকে আবার যায় তাইলে। আচ্ছা না, আপনারা বলতেছেন যে 4টি স্কন্ধ আসব। হ্যাঁ বাদ ওইটা টিকা পড়তেছিলাম না আমি। 4টি স্কন্ধ আসব নহে। ঠিক আছে তো, এটা না? ঠিক আছে মাত্র ওইটা শেষ হয়নি তো এখনো। আচ্ছা, আসবের আর এক অর্থ সুরাদি মাদক দ্রব্য, যে 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 চৈতসিক মত্ততা সাধক তারা আসব সদৃশ্য। কামাসবের আলম্বন রূপ, শব্দ, গন্ধ, রস, স্পৃশ্য। ভব আসবের আলম্বন নিজের সত্তা বা অস্তিত্ব। দৃষ্টি আসবের আলম্বন অবিনশ্বর আত্মা, মিথ্যা দৃষ্টি। অবিদ্যা সহ এই সমস্তের সহিত জড়িত। অবিদ্যাসব এই সমস্তের সহিত জড়িত। তন্মধ্যে ভবাসব অরহত্ব মার্গ পর্যন্ত, দৃষ্টাসব ও রূপভাব পর্যন্ত এবং কামাসব অনাগামী পর্যন্ত, অনাগামী মার্গ পর্যন্ত প্রবাহিত হয়। ও আচ্ছা, হ্যাঁ
হবে তো। ঠিক আছে বলতে এটা। তারপরে আবার উপরের থেকে সংস্কার কখনো কখনো আসব। সংস্কার কখনো আসব, কখনো কখনো আসব নহে। ওই যে ওই পর্যন্ত আসব, এরপরে আসব হবে না আর কি। রূপস্কন্ধ শাসব, আসবের বিষয় বা আলম্বন। ও এখানে আমরা আগে যেটা ইয়ে করছিলাম এখানে এটা ক্লিয়ার করে দিছে। হ্যাঁ বানতে 4টি স্কন্ধ কখনো কখনো শাসক, কখনো কখনো অনাসব। রূপস্কন্ধ আসব বিপ্রযুক্ত। 4টি স্কন্ধ কখনো কখনো আসব সম্প্রযুক্ত, কখনো কখনো আসব বিপ্রযুক্ত। বাদে এখানে রূপটাকে যদি আমরা এখানে নাম এবং রূপ দুটোরই একসঙ্গে ই করছে আর কি, সে কারণে ঠিক আছে, আর তো ঠিক হতো না। আচ্ছা, রূপস্কন্ধকে এভাবে বলানো উচিত, ওহা আসব অথচ শাসক, অথচ অথবা শাসক অথচ আসব নহে। এভাবে বলা অনুচিত। একান্তে কোনোভাবে বলা যাচ্ছে না, একান্ত না না একান্ত ভাবে বলা যাচ্ছে না আমাদের, সেটা ঠিক আছে। কারণ এখানে প্রতিনিয়ত উৎপত্তি বিলয়ের কারণে বানতে এটা হচ্ছে, কোন কোন সময় কোন কোন যদি উৎপন্ন হচ্ছে ওইটা ভিত্তি করে এগুলো হচ্ছে বানতে, সে কারণে বলা যাবে না একান্ত ভাবেই। 3টি স্কন্ধকে এভাবে বলা উচিত, উহারা আসব অথচ শাসক, অথবা কখনো কখনো শাসক অথচ আসব নহে। কখনো কখনো বলা অনুচিত, 3টি স্কন্ধ শাসক অথচ আসব নহে। সংস্কার স্কন্ধ কখনো কখনো আসব অথচ শাসক, কখনো কখনো শাসক অথচ আসব নহে। কখনো কখনো বলা অনুচিত, সংস্কার স্কন্ধ আসব অথচ শাসক, অথবা শাসক অথচ আসব নহে। রূপস্কন্ধকে বলা অনুচিত, উহা আসব অথচ আসব সম্প্রযুক্ত, অথবা আসব সম্প্রযুক্ত অথচ আসব নহে। বার্তা একটু করে এটা মানে আসব সম্প্রযুক্ত অথচ আসব নহে, এটা জানি কি বুঝে গেছি আবার। আসব রূপস্কন্ধকে আসব সম্প্রযুক্ত আছে, মানে আমরা মাঝে মধ্যে আমাদের তো এখন মনে করেন আমরা আসব সম্প্রযুক্ত, আমরা আসব শব্দ আছে তাই বলে যে সবসময় যে আমরা আসক্তি উৎপন্ন করব, আসক্তি উৎপন্ন হয় এমন না। আমরা এখন এই মুহূর্তে যখনই আমরা সম্প্রজ্ঞানী হই সেই মুহূর্তের চিত্তগুলো কিন্তু কি হয় না। আচ্ছা ঠিক আছে বলতে বলছি, আসল তো সবসময় জন্য থাকেই, সবসময় যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি ওই পর্যন্ত পৌঁছান নাই, উৎপন্ন হবে না, থাকলেও যে আপনার উৎপন্ন হবে এমন না। না না ঠিক আছে বলতে, হ্যাঁ ঠিক আছে, উৎপন্ন না হইলে উৎপন্ন হবে না। হ্যাঁ ওইরকম যদি উৎপন্ন হলে তখন হয়ে যায়, ঠিক আছে বলতে। 3টি স্কন্ধকে বলা অনুচিত, উহারা আসব অথচ আসব সম্প্রযুক্ত, কখনো কখনো আসব সম্প্রযুক্ত অথচ আসব নহে। কখনো কখনো বলা অনুচিত, উহারা আসব সম্প্রযুক্ত অথচ আসব নহে। সংস্কার স্কন্ধ কখনো কখনো আসব অথচ আসব সম্প্রযুক্ত, কখনো কখনো আসব সম্প্রযুক্ত অথচ আসব নহে। কখনো কখনো বলা অনুচিত, সংস্কার স্কন্ধ আসব অথচ আসব সম্প্রযুক্ত, অথবা আসব সম্প্রযুক্ত অথচ আসব নহে। রূপস্কন্ধ আসব বিপ্রযুক্ত শাসক,
রূপস্কন্ধ আসব বিপ্রযুক্ত শাসক, মানে আসক্তি বিযুক্ত কিন্তু শাসক। এটা কিরকম? ওই যে এটা আসক্তি হওয়ার, আসক্তি উৎপন্ন করার, হ্যাঁ ঠিক আছে, আমাদের উপাদান। বুঝছি। 4টি স্কন্ধ কখনো কখনো আসব বিপ্রযুক্ত শাসক, কখনো কখনো আসব বিপ্রযুক্ত অনাসব। কখনো কখনো বলা অনুচিত 4টি স্কন্ধ আসব বিপ্রযুক্ত শাসক অথবা আসব বিপ্রযুক্ত অনাসব। আচ্ছা, 4টি স্কন্ধ সংযোজন নহে। সংযোজনের টিকা, যে সকল চৈতসিক তাদের অন্যান্য গুণ ব্যতীত সংসারে সত্যগণকে বন্ধন করে রাখার গুণ ধারণ করে, সেই সকল চৈতসিককে সংযোজন বলে। এটা সবার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্য আমাদের সবার জন্য। সংযোজন আমরা দশর সংযোজন পড়ছিলাম যে, হ্যাঁ আর কি ওইটা বলতে, কিন্তু ওই যে 2টা লাইন দিছে, ওই লাইনটাকে আর একটু ই করলে সবার ভালো করে মনে থাকবে, সেটা বলতেছি। যে সকল চৈতসিক তাদের অন্যান্য গুণ ব্যতীত সংসারে সত্যগণকে বন্ধন করে রাখার গুণও ধারণ করে, সেই সকল চৈতসিককে সংযোজন বলে। তৎমধ্যে সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত, পরামর্শ, কামরাগ ও ব্যাপাদ, এই পঞ্চ সংযোজন অধোভাগীয়, অর্থাৎ সত্যগণকে নিজ জন্মে দুর্গতিতে বন্ধন করে এবং রূপরাগ, অরূপরাগ, মান, ঔদ্ধত্য ও অবিদ্যা, এই 5টি ঊর্ধ্বভাগীয়, অর্থাৎ ইহারা লোকীয় সমুদ্রে বন্ধন করে রাখে। শুধু লোকোত্তর মার্গ ইহা ছিন্ন করতে পারে। বানতে এইটা আবার কেন আসছে এরকম? কারণ এখানে তো আমরা পঞ্চ সংযোজন চিহ্ন করলে তো মার্গ তো উত্তীর্ণ হওয়া যায়, তাই না? এক লাইন যাই। হ্যাঁ, যে সকল চৈতসিক তাদের অন্যান্য গুণ ব্যতীত সংসারে সত্যগণকে বন্ধন করে রাখার গুণও ধারণ করে, সেই সকল চৈতসিককে সংযোজন বলে। এর দূর পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নাই না? ঠিক আছে। তন্মধ্যে সক্কাদিট্ඨি, বিচিকিৎসা, শিলব্রত, পরামর্শ, কামরাগ ও ব্যাপাদ, এই পঞ্চ সংযোজন অধোভাগীয়। এর দূর পর্যন্ত ঠিক আছে না? অর্থাৎ সত্যগণকে নিচ জন্মে দুর্গতিতে বন্ধন করে এবং রূপরাগ, অরূপরাগ, মান, ঔদ্ধত্য ও অবিদ্যা, এই 5টি ঊর্ধ্বভাগীয়, অর্থাৎ ইহারা লোকীয় সুগতিতে বন্ধন করে রাখে। এত পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নাই? ঠিক আছে, আগে এভাবে পড়া হয়েছিল তো না। উপাসকের কোন জায়গাতে সমস্যা বলছে যে এখন? আমার প্রশ্ন ওইখানে, আমার প্রশ্ন হচ্ছে বলতে, এখানে শুধু লোকোত্তর মার্গ ইহা চিহ্ন করতে পারে। হ্যাঁ, মানে লোকোত্তর মার্গ আমার কথা হচ্ছে বলতে, আমাদের পঞ্চ সংযোজন যখন চিহ্ন হয় তখন তো লোকোত্তর মার্গ উৎপন্ন হয়, সুস্থাপন্ন। নিচে তাহলে এখানে পরের গুলোর কথা, এগুলো পরের 5টা, প্রথম 5টা আর কি, প্রথম 5টা এবং পরের 5টা দোনোটাই লোকোত্তর মার্গ আছে, কিন্তু প্রথম 5টা চিহ্ন হয়তো মানে লোকোত্তর উত্তীর্ণ হওয়া যায়, সেটা বলতেছি আমি। তাহলে ওইখানে বলা হচ্ছে কেন নিজ জন্মে দুর্গতি বন্ধন করে? হ্যাঁ, এটা হচ্ছে যে নিজ জন্মে বন্ধন করে, তা আপনি নিচের গুলো ধ্বংস করতে হইলেও, উপরের গুলো ধ্বংস করতে হইলেও
লোকোত্তর মার্গ ছাড়া এটা ধ্বংস করা সম্ভব না। এই লোকোত্তর মার্গই ইহা ছিন্ন করতে পারে, এই জন্যই দুটাই। নাকি ওগুলো আপনি লোকোত্তর মার্গ ছাড়া ছিন্ন করতে পারবেন? না, আমি তো ওই প্রথম পাঁচটা যদি আমাদের চিহ্ন হয় তখন তো লোকোত্তর মার্গ উত্তীর্ণ হয়, সেটাই বলতে চাচ্ছিলাম। তবে হয়, কিন্তু ওইখানে লেখাটা কিরকম, আমি কি বলছি না কি লেখা না বলছি? আপনার ঠিক আছে, এটা এখানেও ভুল লেখা নেই। অর্থাৎ ওই 5টা বন্ধন ছিন্ন হইলেই, ছিন্ন কখন হয়? যখন আপনার লোকোত্তর মার্গ জ্ঞান লাভ হয়, তখনই ছিন্ন হচ্ছে। বুঝছেন? তো এটা তাহলে কে ছিন্ন করেছে? লোকোত্তর মার্গ জ্ঞানই ছিন্ন করেছে, অবশ্যই। সেই দৃষ্টিকোণ থেকে আর কি। তাহলে পঞ্চসংযোগ অথবাগী অর্থাৎ সত্যগণকে নির্জন্ম দুর্গ বন্ধন করে। এই 5টা হচ্ছে যে অধোভাগীয়, এগুলো নিচু জায়গাতে নিয়ে যায়, একদম নিচু জায়গাটা একদম আর কি, উপর দিকে নিয়ে যায়। আর ওগুলো থাকলে উপরের দিকে শুধু। আচ্ছা, শুধু লোকোত্তর মার্গ চিহ্ন করতে পারে, এছাড়া ঠিক আছে, কোনো কিছুই চিহ্ন করতে পারে না। আমি বলতে প্রথম থেকে 5টা সমুদ্র চিহ্ন করলে তো লোকোত্তর মার্গ দেওয়া যায়, আমি সেটাই বুঝতেছি বলতে, সেই কারণে প্রশ্ন করতেছি। এরপরে 5টা তো আপনার রহত মার্গ নিয়ে যাবে, অবিদ্যা ধ্বংস বলে। তারপরে মূল বেস গুলো, সংস্কার স্কন্ধ কখনো কখনো সংযোজন, কখনো কখনো সংযোজন নহে। রূপস্কন্ধ সংযোজনীয়, সংযোজনের আলম্বন বা সংযোজনের যোগ্য। 4টি স্কন্ধ কখনো কখনো সংযোজনীয়, কখনো কখনো অসংযোজনীয়। রূপস্কন্ধ সংযোজন বিপ্রযুক্ত। 4টি স্কন্ধ কখনো কখনো সংযোজন সম্প্রযুক্ত, কখনো কখনো সংযোজন বিপ্রযুক্ত। রূপস্কন্ধকে বলা অনুচিত সংযোজন অথচ সংযোজনীয়, সংযোজনীয় অথচ সংযোজন নহে। 3টি স্কন্ধকে বলা অনুচিত উহারা সংযোজন অথচ সংযোজনীয়, কখনো কখনো সংযোজনীয় অথচ সংযোজন নহে। কখনো কখনো বলা অনুচিত 3টি স্কন্ধ সংযোজনীয় অথচ সংযোজন নহে। সংস্কার স্কন্ধ কখনো কখনো সংযোজন অথচ সংযোজনীয়, কখনো কখনো সংযোজনীয় অথচ সংযোজন নহে। কখনো কখনো বলা অনুচিত সংস্কার স্কন্ধ সংযোজন অথচ সংযোজনীয় অথবা সংযোজনীয় অথচ সংযোজন নহে। রূপস্কন্ধকে বলা অনুচিত সংযোজন অথচ সংযোজন সম্প্রযুক্ত, অথবা সংযোজন সম্প্রযুক্ত অথচ সংযোজন নহে। 3টি স্কন্ধকে বলা অনুচিত সংযোজন অথচ সংযোজন সম্প্রযুক্ত, কখনো কখনো সংযোজন সম্প্রযুক্ত অথচ সংযোজন নহে। কখনো কখনো বলা অনুচিত 3টে স্কন্ধ সংযোজন সম্প্রযুক্ত অথচ সংযোজন নহে। সংস্কার স্কন্ধ কখনো কখনো সংযোজন অথচ সংযোজন সম্প্রযুক্ত, কখনো কখনো সংযোজন সম্প্রযুক্ত অথচ সংযোজন নহে। কখনো কখনো বলা অনুচিত সংস্কার স্কন্ধ সংযোজন অথচ সংযোজন সম্প্রযুক্ত, অথবা সংযোজন সম্প্রযুক্ত অথচ সংযোজন নহে। রূপস্কন্ধ সংযোজন বিপ্রযুক্ত, সংযোজনীয়। চারটি স্কন্ধ কখনো কখনো সংযোজন বিপ্রযুক্ত, সংযোজনীয়, কখনো কখনো সংযোজন বিপ্রযুক্ত, অসংযোজনীয়। কখনো কখনো বলা অনুচিত উহারা
সংযোজন বিপ্রযুক্ত সংযোজনীয় অথবা সংযোজন বিপ্রযুক্ত অসংযোজনীয়। চারটি স্কন্ধ গ্রন্থি বন্ধন নহে। টিকা, গ্রন্থি চার প্রকার: অবিদ্যা কায় গ্রন্থি, ব্যাপাদ কায় গ্রন্থি, শিলব্রত পরামর্শ কায় গ্রন্থি এবং ইহা সত্য অভিনিবেশ কায় গ্রন্থি। গ্রন্থি অর্থ গিরা। অবিদ্যা অর্থ লোভ চৈতসিক। ইহা নামকায়ের সহিত রূপকায়ের সংযোগ সম্পাদনে গ্রন্থি স্বরূপ। শুধু ইহা নহে, অতীত কায়ের সহিত বর্তমান কায়ের এবং বর্তমান কায়ের সহিত ভাবি কায়ের গ্রন্থি স্বরূপ। রূপরাগ ও রূপরাগও এখানে অভিপ্রেত। ব্যাপাদ এখানে সর্ববিধ দেশ, দেশ পাপের সঙ্গে বন্ধন করে। দেশ পাপের সঙ্গে চিত্তকে বন্ধন করে। শিলব্রত পরামর্শ ও সত্য অভিনিবেশ দৃষ্টি চৈতসিকের আলম্বন ভেদে দ্বিবিধ বিকাশ। যাগ যজ্ঞাদি দ্বারা চিত্তশুদ্ধি বিশ্বাসে ইহারা চিত্তকে আবদ্ধ রাখতে গ্রন্থি স্বরূপ। আচ্ছা, শিলব্রত পরামর্শ সত্য অভিনিবেশ। সত্য অভিনিবেশ, সত্য অভিনিবেশটা মানতে হলে শিলব্রত পরামর্শের মতোই মানতে। এটা কোথাও পাইছিলাম আমরা। মিথ্যা বিষয়কে আপনার বলে চলে গেছে মানতে। হ্যাঁ, আপনার বলে বেস্ট হয়ে গেছে। না, ঠিক আছে তো, ঠিক আছে। আপনার ফোন আসছে তো, আপনার ফোন আসছে তো, সেজন্য আপনার একটা ফোন আসছে মনে আসছে। আপনার আবার ঢুকতে হবে, যে নাইলে বড় করে দিতে হবে আপনার থেকে। ঠিক আছে। সত্য অভিনিবেশ হচ্ছে যে মিথ্যা বিষয়কে একেবারে সত্যের মতো করে ইয়া করবে, আচ্ছা, ও ধারণ করবে। সত্য অভিনিবেশ। আচ্ছা বান্তে, এখানে এই বলেন, ওই যে অবিদ্যা কায় গ্রন্থির মধ্যে এখানে বলা শুধু ইহা নয়, অতীত কায়ের সহিত বর্তমান কায়ের এবং বর্তমান কায়ের সহিত ভাবি কায়ের গ্রন্থি স্বরূপ। এটা আমরা ওই যে কায় সম্পর্কে জানছিলাম, এটা অতীত কায় বলতে এটা কি গত এই একটু আগের যেটা হয়েছে ওই কায়ের মতো করার কথা বলা হচ্ছে এখানে, ওইটাই তো মনে হয় নাকি? ওটাও আছে, ওটার সঙ্গেও গ্রন্থির ব্যাপার আছে, আমাদের এই যে প্রতিক্ষণের ব্যাপারের মধ্যে ওটাও আছে, এবং আমাদের ওই সঙ্গে অতীত জন্মের কায়ের সঙ্গে এবং বর্তমানের সঙ্গে আমাদের একটা সম্পর্ক অবশ্যই আছে। এবং বর্তমানের সাথে ভবিষ্যতের সম্পর্ক আছে, সম্পর্ক থাকবে।
হুম। তা বলা হচ্ছে রূপরাগ এখানে অভিপ্রেত। এটা অভিপ্রেত বলতে এখানে কি বোঝানো হচ্ছে? অভিপ্রেত বলতে প্রায় মানে সেম আর কি। রূপরাগ এবং অরূপরাগের ক্ষেত্রেও একই। এটা তো মানে অতীত বর্তমান ভবিষ্যৎ থাকবে, ঠিক আছে, হ্যাঁ। ব্যাপাত এখানে সব দেশ মানে দেশ পাপের সঙ্গে এতক্ষণ চিত্তকে এগুলো বন্ধন করে। কায়গ্রন্থ এই সংযোজনের মধ্যে বাকিগুলোর বেলাতে যেমন আলোচনা করা হয়েছে, রূপরাগ অরূপরাগের বেলায়ও এই আলোচনার ভিন্ন হবে না, একই রকম। বাদে অব্যাপাদ। সংস্কার স্কন্ধ কখনো কখনো গ্রন্থি হয়ে থাকে, কখনো কখনো গ্রন্থি নহে। রূপস্কন্ধ গ্রন্থিনীয়, গ্রন্থি যোগ্য বা আলম্বন। এখন মানতে টিকে যেরকম দিছে এরকম মিলাতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে একটা লাইনকে বুঝতে হলে। আর এম করে বুঝে বলতে এগুলো বই শেষ করা যাবে না। না, অভিধার মতো এমনি শেষ হবার কোনো বিষয় না। না না, বইগুলো কথা বলতেছি আর কি। আচ্ছা। বইগুলো রবীন্দ্র সেটা জানি। অভি একটা আইসে পান কেমন শেষ হবে। চারটি স্কন্ধ কখনো কখনো গ্রন্থিনীয়, কখনো কখনো অগ্রন্থনীয়। রূপস্কন্ধ গ্রন্থি বিপ্রযুক্ত। চারটি স্কন্ধ কখনো কখনো গ্রন্থি সম্প্রযুক্ত, কখনো কখনো গ্রন্থি বিপ্রযুক্ত। রূপস্কন্ধকে বলা অনুচিত গ্রন্থি অথচ গ্রন্থিনীয়। একই বিষয়, এমনি চাইলে কিছুটা স্কিপ করে যায়। হ্যাঁ বাদ, সেটা আমি বলতে চাচ্ছিলাম একটু আগে। এগুলো আমরা যেগুলো ইয়াটা মূলটা পড়ে তারপরে চলে যাই, নাহলে অনেক সময় প্রয়োজন। ওই নিচে এখন তো উনি সংক্ষিপ্ত করে দিয়েছেন। চারটি স্কন্ধ ওগো নহে পে যোগ 2 নহে পে নিবারণ 3 নহে। হয়তো হ্যাঁ উনি সংক্ষিপ্ত করে দিয়েছেন, ঠিক আছে আমরা করতে। আচ্ছা তাহলে আমরা টিকগুলো পড়ে নি বাদে। ওগো, ওগো 4 প্রকার। কামবব দৃষ্টিয় বিদ্যা। ওগো বা বন্যাশ্রুতে পতিত কাষ্ঠখণ্ডের ন্যায় এরা সত্যগণকে দুস্তর সংসার স্রোতে জন্ম মৃত্যুর আকারে বাসিয়ে ডুবিয়ে প্রবাহিত করে নিয়ে যায়। ও আচ্ছা, ভাগ্যিস ওর কারণে বাঁচতে বাঁচতে মানতে এই জন্মে আসে কিছু জানতে পারতেছি। 2 যোগ অর্থাৎ এক জন্মের সহিত অন্য জন্মের যোগ করে দেয়। 3 নিবরণ, যে সকল চৈতসিকের কারণে অনুৎপন্ন কুশল চিত্ত বা কুশল ধ্যানচিত্ত উৎপন্ন হতে পারে না এবং উৎপন্ন কুশলাদি বৃদ্ধি পেতে পারে না, তাদের সাধারণ নাম নিবরণ বা নিবারণ। নিবারণ
বান্তি নিবারণটা কি বাংলা শব্দ? হ্যাঁ, নিবারণ বাংলা শব্দ। নিবারণ নিবারণও বাংলা শব্দ। বারণ করা আর কি। বারণ করা বলতে নরমালি, কারণ আমি অনেক আগে মনে হয় কোন একটা দেশের মধ্যে নিবারণ শুনছি। নিবারণ কেন বলে, সবসময় নিবারণ শুনছি, নিবারণ কেন বলতেছে, আর এটা ইয়ে করতে পারিনি, দেখে মনে পড়ছে যে রূপ, শব্দ, গন্ধ, রস এবং স্পর্শ, এই পঞ্চ কামগুণে যে তৃষ্ণা তাই কামচ্ছন্দ। ইহা লোভ, চৈতসিক এবং একাগ্রতার প্রতিপক্ষ। কামচ্ছন্দের অবলম্বন সংখ্যা বহু, কিন্তু একাগ্রতার অবলম্বন একটি মাত্র। এই জন্য কামচ্ছন্দ একাগ্রতাকে ধ্যানের আকারে উৎপন্ন হতে বাধা দেয়। ব্যাপাদ অর্থ পরের অহিত চিন্তা। ইহা দেশ চৈতসিক এবং দৌমনস্য স্বভাব। এই জন্য ইহা প্রীতিকে ধ্যানাঙ্গের আকারে উৎপন্ন হতে বাধা দেয়। স্তনমিদ্ধ বিতর্ক বীর্যের প্রতিপক্ষ। স্তন ও মিথ্যের কৃত্য আহার অর্থাৎ পরিপোষক ও প্রতিপক্ষ একই প্রকার বলে এই উভয় চৈতসিক যুগ্মভাবে গৃহীত হয়েছে। উভয়ের কৃত্য লীন ভাব উৎপাদন, আহার, তন্দ্রা ও বিজৃম্বতা। এটা কি বিজৃম্বতা নাকি বিজম্বতা? ওটা রিফলা নাকি? বিজৃম্বন সম্পর্কে আমরা আগে একবার বার করছিলাম তো। এটা কি বানতে? তন্দ্রা ও আলস্য, তন্দ্রা ও বিজৃম্বতা। বিজৃম্বতা কি আলস্য প্রতিশব্দ মধ্যে এটা? আলস্যর প্রতিশব্দ জাতীয় আর কি। কারণ আমরা তো আলস্য হিসেবে জানছিলাম, বিজৃম্বতা প্রথম পাইছি যে জন্য আলস্য। ঔদ্ধত্য কুকৃত্যের কৃত্য চিত্তে অশান্ত ভাব উৎপাদন। জ্ঞাতি বেসনাদির ব্যতিক্রম, ইহাদের আহার বা পরিপোষক। এটা বুঝলাম না, কি জ্ঞাতি বেসনাদি মানে কি? ওই যে অদ্বৈত প্রকৃতের কৃত্য চিত্তে অশান্ত ভাব উৎপাদন ও জ্ঞাতি বেসনাদির ব্যতিক্রম, ইহাদের আহার বা পোশাকাদি এবং পরিপোষক বানতে পরিপোষক এবং সমত ও সমনস্য প্রতিপক্ষ। বুঝেন নাই? জ্ঞাতিগত ঝামেলা আর কি। আমাদের জ্ঞাতিগত ঝামেলা আছে না, আমাদের পরিবার পরিজনের সকলের নানা জাতীয় চাহিদা, নানা জাতীয় সমস্যা, ওইগুলোর কারণে যে অশান্ত ভাব উৎপন্ন হয় ওইটাকে বোঝানো হচ্ছে এখানে। হ্যাঁ, অদ্বৈত
এবং ককৃত্য। এই জন্য ইহারও যুগলরূপে গৃহীত হয়েছে, ইহা সুখ ত্যাগাঙ্গের উৎপত্তি নিবারণ করে। অবিদ্যা এইসব নিবারণের প্রত্যেকটির সহিত বিজড়িত। জ্ঞাতি বেশন বলতে বিশেষ করে অতি কিছু করা আর কি, অতি যখন এটা অতি হয়ে যায়। বেসনাদি মানে ভীষণ, যে কোনো কিছু মানে মিডলে না থাকে, যখন এটা অতি হয়ে যায় স্বাভাবিকটা তো করতে হবে। হ্যাঁ, এই স্বাভাবিকের থেকে যখন বাড়তি হয়ে যায়, আচ্ছা অতিরিক্ত হয়ে গেলে চিত্ত অশান্ত হয়ে যায় মানতে, ঠিক আছে। এখানে আর কারো প্রশ্ন আছে? চলে দেবো মেইন মেইন লেখাতে মানতে, কেউ তো প্রশ্ন করে না। তারপরে সংস্কার স্কন্ধ কখনো কখনো নিবরণ, কখনো কখনো নিবরণ নয়। রূপস্কন্ধ নিবরণীয়, নিবরণের যোগ্য বা আলম্বন। চারটি স্কন্ধ কখনো কখনো নিবরণীয়, কখনো কখনো অনিবরণীয়। দাদা এগুলো সব একেবারে তো ওই উপাদানে চলে যান, না, তো উপাদান শেষ করে ইয়ে করবো আর কি। রূপস্কন্ধ নিবরণ বিপ্রযুক্ত, চারটি স্কন্ধ কখনো কখনো নিবরণ সম্প্রযুক্ত, কখনো কখনো নিবরণ বিপ্রযুক্ত। আচ্ছা, এখানে বলা হচ্ছে পে নিবরণের মতো পূর্ণ করতে হবে। পে মানে সেম আগে যেরকম পড়ে আসছি ওভাবে সেম ভাবে আবার মানে উইদিন ব্র্যাকেট হিসেবে পে মানে এখানে কি বোঝানো হচ্ছে? যে পে মানে আগের মতো, আগের সবগুলো আমরা বলি না পে খাওয়াই দিতে হবে। সুকুমার বুঝছো? মানে হচ্ছে যে পে দিয়ে ওই আগের ইয়াগুলো আর কি আবার শুরু হবে আর কি, যে মানে ওই ডট ডট আগে যেভাবে পরে আসছি ডট ডট এভাবেই। দিই না আমরা, ডট ডট দিই না। আপনার সাউন্ড বন্ধ হয়ে গেছে বলতে, আমরা ডট ডট দিই না, ডট ডট। হ্যাঁ ওই আগের গুলা যেভাবে মানি ওই না, ওগুলো ঠিক আছে তো, ওগুলো আগের গুলো তো ওইখানে পুরোটা লিখে দিচ্ছি, ঠিক আছে বুঝলাম। কিন্তু এরপর একদম লাস্টে এটা আর কি, এটার অর্থ কি? নিবরণের মতো পূর্ণ করতে হবে, এখানে কি নিবরণে যেভাবে পূর্ণ করা হয়েছিল এই বিষয়টা পুরা নিবরণের সময় যেরকম লেখা ছিল ওরকম আবার লিখতে হবে। এটা নিবরণের জায়গায় এটা ইয়ে হবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। তাহলে ওগো যোগ নিবরণ। আচ্ছা, এখানে উনি উদাহরণ দিচ্ছেন এটি কিসের? সংস্কার স্কন্ধ কখনো কখনো নিবরণ, কখনো ওই পে মানি নিচে একটা লেখা আছে পে মানি নিবরণ, এটার মতো পূর্ণ করতে হবে। মানে ওই নিবরণ যেভাবে লেখা লিখছে মানে সেভাবে আবার ওই যেগুলা নিবরণ। আচ্ছা, একটার সাথে একসাথে সম্পর্ক সেভাবে আবার লিখতে হবে আর কি। এখন বলতে স্কন্ধ পরামাস, চারটি স্কন্ধ পরামাস, এটা বলতে কালকে পড়ি, আমাকে কে জানি ফোন করতেছে। ঠিক আছে, প্রায় 2 মিনিট আছে, 3 মিনিট বাকি আছে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় উপন্যাস। সাউন্ড বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে। আপনার সাউন্ড বন্ধ হয়ে গেছে। এতক্ষণ যাবত আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুনরাশি অনন্ত চক্র সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।